একটা কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে। সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো, সঠিক উদ্যোগে যেমন রেস্কিউ অপারেশন করেছেন, সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দেবেন। এইটুকু আপনাদের বলার। মাধ্যমকে ধন্যবাদ তাদের কোঅপারেশনের জন্য, এবং আপনারা সবসময় বঞ্চিতদের পাঠাবেন, এটাই আমার অনুরোধ। আমাদের হেলিটা যেটা এসছে কলকাতা থেকে ট্রাভেল করে এসছে, ওদের 2.5-3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, ওরা 3 ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারেনি। তবুও আমি রিস্ক নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আমাকে আলিপুরদুয়ার আসতেই হতো। আমি দেখা করে গেলাম সবার সাথে। কাজে পাশের গ্রাম প্রকাশ আছে, আমাদের এমএলএ আছে সুমন, তারা সবাই মিলে দেখে নেবে। আমি কুমারগ্রামে কালকে অরূপ বিশ্বাসকে পাঠাবো একবার, কারণ কুমারগ্রামে কিছু অবশ্য ওখানে একটা রিলিফ ক্যাম্প আছে, সেটা দেখে আসবো। আপনাদের অনেক ধন্যবাদ। বলছি দিদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনার ফোনে কথা হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের বললাম, আমি কুচবিহারের মানুষকে আমার সমবেদনা জানালাম, এবং যদি কুচবিহারেও কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেটা কুচবিহারের তাদের পাশে দাঁড়াবে। বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র বয়োজ্যেষ্ঠরা প্রবীণ থেকে নবীন আচ্ছে দিনের নাম করে নির্বাচিত করেছিল। আমি বলবো আপনাদের কাছে দৃষ্টান্ত হওয়া উচিত যে জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছতে পারত না? 4 ঘন্টার তো রাস্তা, 4 থেকে 4.5 ঘন্টার তো রাস্তা। আপনি গাড়িতে পৌঁছে যেতে পারেন। ঝড় হয়েছে কটার সময়? 4:30। আপনি তো চাইলে 9টার মধ্যে পৌঁছাতে পারতেন। আর সেখানে কলকাতার দূরত্ব জলপাইগুড়ি থেকে কলকাতা কালীঘাট 620 কিলোমিটার। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছে। আমরা এই কারণেই মানুষকে বলছি যে চোখে দেখুন, যারা গ্যারেন্টির কথা বলে কোনো বিজেপির নেতা এসে পৌঁছায়নি, তারা রাজনীতি করছে। আজকেও যারা গিয়ে ছবি তুলতে গেছে মানুষকে পরিষেবা না দিয়ে, কি কাজ করেছে এরা? একটা বিজেপির সাংসদের কোনো তৎপরতায় উদ্যোগে জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে, কুচবিহারে একটা উন্নয়নমূলক কর্মসূচি গত 5 বছর হয়েছে তো দেখাতে পারবেন না। দেখাতে পারবেন বিজেপির ছোট বড় নেতা এসে মানুষকে নিজে হাতে 10টা পরিষেবা প্রদান করেছেন? দেখাতে পারবেন না। দেখাতে পারবেন আলিপুরদুয়ারের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, রাজবংশী ভাইদের জন্য আলাদা করে 4টে আর্থিক প্যাকেজ নিয়ে এসছে দিল্লি থেকে? এরাই তো বলেছিল আচ্ছে দিন করুন। সুতরাং মানুষ আজকে উপলব্ধি করছে, এবং আমি সকলকে অনুরোধ করব যে জাতি দলমত নির্বিশেষে আগামী 48 ঘন্টা যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই, এবং যে কটা মানুষকে আমরা পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যা থেকে তাদের সমস্যা সমাধান করতে পারি, এবং আমাদের যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী মাথার উপর ছাদের বা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারি, এটা আমাদের সকলকে জাতি দলমত নির্বিশেষে সুনিশ্চিত করা উচিত। না, এটা দুর্ভাগ্যজনক। তার কারণ হচ্ছে যারা সন্ত্রাস করছে এবং যারা সন্ত্রাসবাদীদের সাহায্য নিয়ে এলাকা অশান্ত করতে চাইছে, তারা প্রমাণ করছে তাদের রাজনৈতিকভাবে পায়ের তলার মাটি সরে গেছে। এবং তৃণমূল পারলে তৃণমূলও এই আক্রমণের জবাব আক্রমণ করে দিতে পারে, কিন্তু আমরা বুলেটের জবাব ব্যালটের মাধ্যমে দেবো, এবং কুচবিহারের মানুষ আগামী দিন প্রমাণ করবে যে সন্ত্রাসের দুর্বৃত্তদের এই মাটিতে কোনো জায়গা নেই। If he is claiming that the chief minister has come all the way from Calcutta at 12 o'clock at the night to create this incident into a media spectacle and just to ensure that she is getting clicked,
What stopped the Prime Minister to follow the same principle? The Prime Minister... বাগডোগরায় পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি শিলিগুড়িতে হাসপাতালে যাবেন, যেখানে এই প্রাকৃতিক দুর্যোগে অনেকজন আহত, তাঁরা ভর্তি আছেন। আর প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাত 12টার সময় চলে যেতে পারেন, তাহলে বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার কেন ওই রাতে যেতে পারলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন শিলিগুড়িতে একটা হাসপাতালে কয়েকজন শিশু সহ বেশ কয়েকজন আহত অবস্থায় ভর্তি আছে এবং সেখানে তিনি তাদেরকে দেখতে যাবেন। রাতে কেন জলপাইগুড়ি গেলেন না সুকান্ত মজুমদার, এই নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছে দিনকে কটাক্ষ করে। আর কিছুক্ষণ আগেই আমরা দেখাচ্ছিলাম যে তপসিখাতা অর্থাৎ আলিপুরদুয়ারের একটি স্কুল, সেখানে আশ্রয় শিবির, সে আশ্রয় শিবিরে শতাধিক পরিবার তারা আশ্রয় নিয়েছে এবং তাদের সঙ্গে কথা বললেন, তাদের অভাব অভিযোগ অনুযোগ শুনলেন এবং তারপরেই কাছেই যে বিধ্বস্ত এলাকা, ঝড়ে বিধ্বস্ত, তাণ্ডব লীলা চালিয়েছে 4-5 মিনিটে ঝড়, সেই তাণ্ডব লীলার যে পরবর্তী সময়ের ছবি, সেই জায়গাগুলো ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাশাপাশি দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি তপসিখাতায় ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী তপসিখাতায় ত্রাণ শিবিরে একদম ঘরে ঢুকে গেলেন। ত্রাণ শিবিরের ঘরে ঢুকে তিনি দেখলেন যে কীরকমভাবে খাওয়া দাওয়া কি ব্যবস্থা করা হয়েছে, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে তারা পান, এই শতাধিক পরিবারের সদস্যরা তারা যাতে, পড়ুয়ারাও যাতে বইপত্র পান সেই নির্দেশও দিলেন। একরত্তি শিশু, তাকেও ঘর ছাড়া হতে হয়েছে সেই প্রাকৃতিক দুর্যোগে, সেই শিশুকে কোলে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও বার্নিশ যে জায়গাটা যেখানে 500রও বেশি বাড়ি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, একেবারে মাটিতে মিশে গেছে, সেখানেও শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। এরপরে হাসপাতালে যান, তাদের সঙ্গে কথা বলেন। আর গতকাল রাতেই একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে যান। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, মুখ্যমন্ত্রী যদি চলে যেতে পারেন রাত 12টার সময় এই ঝড়ের তাণ্ডব লীলার মাঝখানে, তাহলে সুকান্ত মজুমদার মাত্র 300 কিলোমিটার রাস্তা কেন যেতে পারলেন না, কেন গেলেন না, এই নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে নির্বাচনটা হতে চলেছে ওটা বিধানসভার নির্বাচন না লোকসভার নির্বাচন? কথা শুনে মনে হচ্ছে তো যে মুখ্যমন্ত্রী বানানোর লড়াইয়ে নেমে পড়েছেন। বিরোধী দলনেতা ওখানে গেছেন, রাজ্যের একটি জায়গা বিধ্বস্ত হয়ে গেছে, সেখানে মুখ্যমন্ত্রী যাবেন না তো অন্য কেউ যাবেন? মুখ্যমন্ত্রীর দায়িত্ব সেখানে পৌঁছানোর, মুখ্যমন্ত্রীর কর্তব্য, বাধ্যবাধকতা ওখানে যাওয়ার, যেটা ছিল সন্দেশখালীতে তিনি সেখানে যাননি। এখন তিনি ঝড় বিধ্বস্ত এলাকায় গেছেন, ঠিকই করেছেন। তো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যান, এটার মধ্যে কৃতিত্ব, ভালোবাসা এসব আসছে কোথা থেকে? তাহলে সুকান্ত মজুমদার কেন যাননি, এই প্রশ্নের উত্তর কি দেবেন? এর প্রশ্ন উত্তর মানুষ দেবে। বিজেপির পক্ষ থেকে ঝড় বন্যা যখন 100% দল ছিল ভোট শেয়ারের, তখনও বিজেপি সেখানে পৌঁছেছে। ওই সেবা কাজ বিজেপিকে আর এই আমরা যে বিচার পরিবারের সদস্য তাদের শিখিয়ে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী বা যে প্রশ্ন তুলছেন তাদের মনে করিয়ে দেবেন যে সারা ভারতবর্ষে কোভিড কালে যত পরিযায়ী শ্রমিক ছিল তারা কাদের শিবিরে ছিল। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, উত্তর 24 পরগনার বসিরহাট সাব ডিভিশনের যত সংখ্যালঘু মুসলমান ভাই যারা কাজ করেন অন্ধ্রপ্রদেশে, কেরালে, তারা কাদের শিবিরে 1 বছর ছিল শিশু নিয়ে, তাদের কোনো অসুবিধা হয়নি। ওকে, বিজেপি রেখেছে। সুতরাং এসব শিক্ষা যেন আমাদের না দিতে আসে। আগামী লোকসভা নির্বাচনে ক্যাবিনেটে কে কে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলুন। বেশ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলাম, তপসিখাতা যে শেল্টার, আশ্রয় শিবির, সেই আশ্রয় শিবিরে গিয়েছিলেন কিছুক্ষণ আগে। সেখানে গিয়ে একেবারে সর্বহারাদের সঙ্গে কথা বললেন, যারা সব হারিয়েছেন এই 4-5 মিনিটের বিধ্বংসী ঝড়ে গতকাল। আর প্রশাসনকে নির্দেশ দিলেন যাতে সমস্ত কিছু, কোনো কিছু যাতে না পাওয়া না থাকে, এই
সব হারাদের, ঘর ছাড়াদের, ঘর হারাদের সংসারটুকু পর্যন্ত সাজানো সংসার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। প্রায় 5 জন মারা গেছেন গোটা এই প্রাকৃতিক দুর্যোগে, আহত 300-রও বেশি, হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে ভর্তি। সেই আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, দেখুন নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন পিছনে ঘুরে যাচ্ছে। ঝড় বৃষ্টিতে লন্ড ভন্ড, বাড়ি ঘর মাটিতে মিশে গেছে পুরো। বিভিন্ন জায়গায় আশ্রয় শিবিরে রাখা হয়েছে, উদ্ধার কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু নতুন করে তৈরি করে দেওয়ার কাজ। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সমস্ত কিছু নিয়ে খোঁজ খবর নিলেন, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে খোঁজ খবর নিলেন, প্রশাসনকে নির্দেশ দিলেন। পাশাপাশি আলিপুরদুয়ারের ছবি দেখছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে পৌঁছে গেছেন। তিনি শিলিগুড়িতে হাসপাতালে আহতদের দেখতে যাবেন। সেখানেও বেশ কয়েকজন আহত, তাদেরকে ভর্তি করা হয়েছে। আহতদের পরিবারের কান্না। আর আরেকজনের যে 14 বছর মনে হয় কেমন আছে? বান্ডিশ খালি ওরা যে কিরকম আছে আমাদের মেয়েটা পিউরাকে বাঁচাতো না, আর কি করছে আমি। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে? শিলিগুড়িতে হাসপাতালে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কতজন ভর্তি আছেন এখনো পর্যন্ত, এই রকম কিছু তথ্য? আরেকজনের যে 14 বছর মনে হয়। দেখো, দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন হচ্ছে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে 2 জন শিশু ভর্তি রয়েছেন, তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলবেন এবং তাদেরকে তিনি দেখবেন। এরপর আজকে তার 2টো বৈঠক রয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা নিয়ে বৈঠক রয়েছে, তাদের সাথে তিনি বৈঠক করবেন। সূত্রের খবর জানা যাচ্ছে যে আগামীকাল জলপাইগুড়িতে যে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন এবং তারপর তিনি কোচবিহার যাবেন। কোচবিহারের সাংগঠনিক বৈঠক রয়েছে। তার যে 2 দিনের যে সফর ছিল, সেই সফরসূচিতে বেশ কিছু বদল আসতে পারে এমনটা মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। মিনিট 7-10 মধ্যে তিনি পৌঁছে যাবেন হচ্ছে বেসরকারি হাসপাতালে। এবং তুমি জানো যে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং একই সঙ্গে রাজনৈতিকভাবেও তিনি আক্রমণ করতে ছাড়লেন না। তার কারণ হচ্ছে যে জায়গাতে হয়েছে এবং দিলীপ ঘোষের যে মন্তব্য, সেটাকে নিয়ে তিনি যেমন তোপ দেখেছেন, একই সাথে বিজেপি রাজ্য সভাপতি তিনি কেন আসলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চলে আসতে পারলেন, তারও একটি ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ফলে লোকসভা নির্বাচনের মুখে প্রাকৃতিক দুর্যোগ, তাকে ঘিরেও একটা রাজনৈতিকভাবে একটা জোরদার আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তারই মধ্যে বা পরিস্থিতিতে আসতে চলেছেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে। যারা তার মানে পরিষ্কার যে আগামীকাল জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি সেরকমই আলোচনা সূত্রে জানা যাচ্ছে, তবে পুরোটাই সিদ্ধান্ত নেওয়া হবে আজকে 2টি জেলার সঙ্গে তার যে বৈঠক হয়েছে, সেই 2টো বৈঠক সম্পূর্ণ হওয়ার পরে। নিশ্চয়ই আমরা ছবি দেখাবো আপনাদেরকে। এই যে হাসপাতাল, যে বেসরকারি হাসপাতালে পিউ রায় আর রোহিত রায় এই নামে 2 জন শিশু তারা ভর্তি আছে, তাদের বাবা মা কি বলছেন, কান্না কাটি সমস্ত কিছু, আর তাদেরকেই দেখতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন কত বছর বয়স? 2 বছর 6 মাস। আমরা চাচ্ছি আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে যায়। বাবা আপনি এরকম 14 বছর। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমার হচ্ছে ময়নাগুড়ি ব্লক, বাণিজ্য অঞ্চল। আচ্ছা, ওর বয়স কত বললেন? 14 বছর। বললাম কি এমন কেমন আছে বাচ্চা? এখন কালকে অপারেশন হয়ে গেছে, এখনো পর্যন্ত সেন্স নেই। মানে আমাদের ফ্যামিলি একদম ম্যাচ, কিচ্ছু নেই, বাড়ি ঘর আমাদের সব একদম ফ্রিজ হয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সরকার একটা দেখুক, কিছু আমাদের করুক। বাড়িঘর তো আমাদের শেষ, থাকার জায়গা নেই, বাড়ি করতে পারবো। এই ভদ্রলোকের কথা শুনলেন তো, বার্নিশের এই 2 শিশু, সেই বার্নিশের যেখানে বলছিলাম না 500-রও বেশি বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে। সিভি আনন্দ বোস এবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন।
রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন, ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি ঘুরে দেখছেন, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। আজই তিনি জলপাইগুড়িতে পৌঁছন, আশ্রয় শিবির ঘুরে দেখছেন, তার সামনেই কান্নায় ভেঙে পড়লেন লোকজন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন, দেখুন। বিভিন্ন আশ্রয় শিবির ঘুরে দেখলেন, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের আগে বিরাট ঝড়, ঝড়ের প্রভাব কি ভোটেও পড়বে, এই নিয়েই উদ্বিগ্ন নির্বাচন কমিশন, এই নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ ঝড়ে যে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা, তার সঙ্গে যে স্কুলগুলোতে এখন আশ্রয় শিবির, সেই সব নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, প্রথম দফায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভোট, আর সেই জলপাইগুড়ি আলিপুরদুয়ারই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কোচবিহারেও ভোট প্রথম দফায়, কোচবিহারে যদিও সেই রকম নয়, তবুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় বৃষ্টিতে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ওখানকার বিদ্যুৎ থেকে আরম্ভ করে সমস্ত কিছু পরিষেবা কি অবস্থা। যেখানে ভোট হওয়ার কথা 19 এপ্রিল, আজকে 1 এপ্রিল, সেই 18 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে কিনা তা নিয়েই মূলত উদ্বিগ্ন নির্বাচন কমিশন। আর দেখা বিরাট ঝড়, দেখে মনে হচ্ছে বিরাট টর্নেডো একেবারে এইভাবেই ধেয়ে এসেছিল, আর ঝড়ে মাটিতে মিশে গেছে ঘরবাড়ি। দেখুন বার্নিশ, যে এলাকার নাম বারবার বলছি, বার্নিশ এলাকাতেই সব থেকে বেশি প্রভাব ফেলেছে এই রকম তাণ্ডব লীলা চালিয়েছে এই ঝড়। এবং বার্নিশে 500রও বেশি বাড়ি একেবারে মাটিতে মিশে গেছে, কিছু নেই, আর কিচ্ছু নেই, ফাঁকা মাঠ হয়ে গেছে। কিছু কাঠ, খড়, এরকম কাঠ, বাঁশ এরকম পড়ে রয়েছে, সমস্ত কিছু আশ্রয়হীন হয়ে গেছেন, ঘর ছাড়া হয়ে গেছেন শতাধিক পরিবারের মানুষ। তারা এখন শুধু আশ্রয় শিবির, ওই যে দুটো বাচ্চার কথা বলছিলাম, যে দুই শিশু যারা হাসপাতালে ভর্তি আছে, সেই শিশুও, এই 2 শিশুও বার্নিশের। আর ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থা চলছে। এই ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে সব, আর ত্রাণ শিবিরে এখন খাচ্ছেন। যে সংসার গড়ে তুলেছিলেন, সেই সংসার ঝড়ে উড়ে গেছে, ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে। শুধুমাত্র সহায় সম্বল বলতে আশ্রয় শিবির, আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করা, এগুলো অবশ্যই প্রশাসন পাশে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং মানুষের অসুবিধে যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে। কি বলছেন দেখি ক্ষতিগ্রস্তরা। আপনারা তো দেখতেছেন মানে ভয়াবহ পরিস্থিতি, ঘর বাড়ি সব উড়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে চাপা পড়ছে, একটা গাভিন গরু মারা গেছে। হ্যাঁ, এখন আমার থাকার মাথা বুঝার মতো কোনো জায়গা নেই। প্রশাসনিকভাবে কেউ এসেছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত কেউ আসেনি, মানে এমনি টহলদারি করছিল। আমাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন একটু ভালো করে মানে সহযোগিতা পাই সরকারের কাছে, এইটাই আমাদের। আর এছাড়াও বার্নিশ ছাড়াও ময়নাগুড়ির একটা বড় অংশ তাও বিধ্বস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত এলাকা। ময়নাগুড়ির ছবি দেখাবো, ময়নাগুড়ির ছবি দেখেছেন, গাছ ফাছ সব একেবারে মাটিতে মিশে গেছে। পাকা বাড়ি, সেই পাকা বাড়ি কিছুটা হলেও রক্ষা পেয়েছে, ইলেকট্রিকের খুঁটি সব শেষ হয়ে গেছে, সব পড়ে মাটিতে, সব কিছু শেষ করে দিয়েছে একেবারে। থালা বাটি, কিছু থালা বাটি অ্যালুমিনিয়ামের পড়ে আছে, গাছে একেবারে জামা কাপড় থেকে আরম্ভ করে টিভি, কি অবস্থা দেখুন। দেখুন আসবাবপত্র যেগুলো বাড়িতে সাজিয়েছিলেন, সেই বাড়ি একেবারে শেষ, আসবাবপত্রগুলো শেষ। এই একটা বাড়ি, তারও চাল উড়ে গেছে, একটা পাকা বাড়ি, চাল ছিল সেই চালও উড়ে গেছে। আর সংসারের কিছু কিছু জিনিস যা নিয়েই বেরোতে পারেননি, সময় দেয়নি ওই লণ্ডভণ্ড করা ঝড়, সেই জিনিসপত্রগুলো পড়ে আছে এখন।
এখনো পড়ে আছে একেবারে। এখন তাদের কাছে কিচ্ছু নেই, তাদের কাছে কিচ্ছু নেই। তারা শুধু খাবার দাবার, প্রশাসনের কাছ থেকে যে খাবার দাবার যে জিনিসপত্র পাচ্ছেন সেইগুলো নিয়েই আছেন তারা। টাইম ছিল না, বাড়ি ঘর তো কিচ্ছু নেই, ঘরগুলো তো উড়িয়ে নিয়েছে, কুত্তি নিয়ে গেছে ঘর। আমার মাথায় কাল ব্যান্ডেজ করে দিয়েছে। আছে 3টে 3:30টার মতো হবে, 2 মিনিটে এত বড় অবস্থা শেষ করে দিল। ঘর বাড়ি যা কিছু ঘরের জিনিসপাতি, ফ্রিজ টিভি যা কিছু আলমারি সব শেষ। কালবৈশাখীতে লন্ডভন্ড জলপাইগুড়ি। কালবৈশাখী ঝড়ে কেড়ে নিল ময়নাগুড়ির মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশুয়া বাড়ির সমর রায়ের প্রাণ। ঝড় এসেছিল, সেই সময় শেষ সম্বলটুকু সামলাতে ব্যস্ত ছিলেন তিনি, আর সেই সময় আঘাত লেগে লুটিয়ে পড়েন মাটিতে, মৃত্যু হয় তার। মৃতের পরিবারের সঙ্গে রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন। ডান দিকে গ্রাম পঞ্চায়েত অফিসটা পয়সা পড়িল রে বাবা, একটা কথা বলো। বাবা গরু গুলাকে গোয়াল ঘরে ঢুকাইলো, ঢুকাই এই যে এমন করে আসলো হাওয়া, গরু বাঁচে গেল। বাবা ওই যে ধাস করে পড়ে গেল এখানে ওই কুটিটায়, পড়ার পর আর কোনো কথা বলতে পারলো না। আপনার বাবার কোথায় লেগেছিল? ওই কুটিটা এইখানে এইখানে লাগছে। মাথায় পড়ে গেছিল খুঁটি? কুটিটাতে পড়ে গেছে দাম করে ঝড়ের সময়। তারপর কি আর কোনো একটা কথা বলতে পারে নাই, যে পড়ে যে বাবা আমাকে উঠা, কে আমাকে বাঁচাও, কিচ্ছু বলতে পারে নাই। মুখ্যমন্ত্রী বলছে সরকার আছে পিছনে, তোমাদের পাশে আছে, এটাই বলছে, আর কিছু বলেনি। আপনার বাড়ির কয়জন আহত হয়েছেন? বাড়ি আমার মার এখানে হাতটা ইয়ে হয়েছে, আমার 3 দিয়ে কাটা গেছে। তোমার কিছু হয়েছে নাকি? আমার বইয়ের কোনে কাতে ডাং লাগছে। শুধু ঘর বাড়ি নয়, ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন জেলা স্কুল। ভেঙে পড়েছে একের পর এক পুরনো গাছ। স্কুলের অবস্থা দেখুন। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, এই স্কুল কি মানে সচল ছিল? এই স্কুলে পড়ুয়ারা পড়তে আসতো? কালকে কি অবস্থা ছিল? কালকে রবিবার ছিল, সেই কারণে স্কুল বন্ধ ছিল, কিন্তু স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন তিনি স্কুলের যে আবাসন রয়েছেন সেখানেই থাকেন। এই ঝড়ের সময় তিনি আবাসনে ছিলেন, কিন্তু তার আবাসনের চাল কিন্তু উড়ে গেছে এই ঝড়ে। শুধু তার আবাসন নয়, বেশ কয়েকজন যারা শিক্ষক অশিক্ষক রয়েছেন তাদের আবাসনের চাল উড়ে গেছে। শুধু এই ঘটনাই নয়, স্কুলের যে বাড়ি রয়েছে পাকা বাড়ি, সেই বাড়ির উপরে কিন্তু একের পর এক গাছ ভেঙে পড়েছে। প্রাথমিক স্কুলের যে চাল রয়েছে সেটা উড়িয়ে নিয়ে গেছে। একেবারে বিধ্বস্ত অবস্থা বলা যেতে পারে। গতকাল বিকেলের পর থেকে একেবারে স্কুলের ভেতরে ঢোকার যে পথ রয়েছে 2টি, সে দুটো পথের মধ্যেই কিন্তু বড় বড় গাছ পড়ে যায়। তার ফলে ভেতরে ঢুকতে পারছিলেন না বলা যেতে পারে। ভেতরে যারা ভেতরে থাকতেন আবাসন তারা আটকে পড়েছিলেন। পুরসভা থেকে রাতে গিয়ে বেশ কয়েকটি গাছ কেটে রাস্তা স্বাভাবিক করে আজকে সকালে বেশ কয়েকটি গাছ কেটে সকালে থেকে পঠন পাঠন প্রাথমিক স্কুলে শুরু হয়। বিকেলে দুপুরের স্কুল যেটা রয়েছে সেই উচ্চ স্কুলও শুরু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে, পানীয় জল পরিষেবা ব্যাহত হয়ে রয়েছে। এবং স্কুলের যে প্রধান, এটা কি জলপাইগুড়ি শহরের মধ্যে শান্তনু? একেবারে জলপাইগুড়ি শহরের মধ্যে শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়। এই বিদ্যালয়ের পাশেই রয়েছে তিস্তা নদী, বলা যেতে পারে তিস্তা নদীর পাড়ের এই বিদ্যালয়, যার সঙ্গে সমরেশ মজুমদার থেকে শুরু করে অনেক লেখকেরই স্মৃতি জড়িয়ে রয়েছে। এনারা এই স্কুলের ছাত্র ছিলেন। জলপাইগুড়ির একটা স্বনামধন্য স্কুল, সেই স্কুল শতাব্দী প্রাচীন স্কুলের আজকের যা পরিস্থিতি তা দেখলে পরে অনেকেই চমকে উঠছেন। কারণ বলা যেতে পারে ঝড়ে বিধ্বস্ত গোটা স্কুলটি, এবং স্কুল বাড়িতে দ্রুত সংস্কারের কাজে হাত না দিলে আরো বড় বিপদ ঘটতে পারে, এমনটাই
আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান শিক্ষক, কারণ বেশ কয়েকটি গাছ এই ঢেলে প্রধান রয়েছে। শিক্ষক কি বলছেন দেখাবো, কারণ এই রকম পরিস্থিতি ঝড়ে একটা স্কুলের, এবং সেই স্কুলে রমরম করতো প্রতিদিন, সেই স্কুলের এখন কি অবস্থা দেখুন। আর প্রধান শিক্ষক কি বলছেন। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির সকালবেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন, উনি এসে দেখলেন। তো আমাদের ক্ষয়ক্ষতি যে সমস্ত কিছু আমরা ডিএমকে জানিয়েছি, তারপরে আমার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর এবং কমিশনারকে জানানো হয়েছে। মিনিমাম 15 থেকে 20টা গাছ, বড় বড় গাছ ভেঙে পড়েছে, দেওয়ালের উপর ভেঙে পড়েছে। ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে গেছে। মর্নিং সেকশনের আমাদের একদম টিনের যে স্ট্রাকচার ছিল সেটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এখন স্কুলটা চলছে কোনোরকমভাবে আর কি।